হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আমরা যারা চাষবাস করি, চাষবাসের সঙ্গে যারা আমরা যুক্ত আছি, আমরা প্রায়শই বিভিন্ন ধরনের অভিযানের কথা আমরা শুনতে পাই। কিন্তু বর্তমানে আমরা যে কথাটা শুনছি সেটা হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। এই ক্ষেত বাঁচাও অভিযান কেন করব আমরা, কেন এই ক্ষেত বাঁচানোর কথা আজকে বলা হচ্ছে? এটা সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের এখন একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যে আমাদের জমিকে বাঁচাতে হবে। কেন আমরা জমিকে বাঁচাবো? আমাদের জমিতে এমন কি অবস্থা হয়েছে যে আমাদের জমিকে বাঁচাতে হবে? আমরা তো বেশ ফলন ফলাচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন, সেই ফলনটা কিন্তু আমরা পাই না। কিন্তু প্রচুর আমরা রাসায়নিক সার আগে ব্যবহার করেছি, যার জন্য আমাদের মাটির স্বাস্থ্যটা খারাপ হয়েছে। আমরা জৈব সার থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছি, যার জন্য আমরা জৈব সারও ব্যবহার করি না। তো নানান কারণে আমাদের জমির স্বাস্থ্য নষ্ট হয়েছে, বা বিভিন্ন কারণে আমাদের জমির স্বাস্থ্য নষ্ট হয়েছে, যার জন্য আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটা পাই না। এখন আমাদের এই কথাটা একটু কি বলবো, একটু ভেবে চলতে হবে যে আমাদের ক্ষেতটাকে বাঁচাতে হবে। আমাদের ক্ষেতের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য কিন্তু নষ্ট হয়েছে, মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে। আমরা বিভিন্নভাবে মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারি, কিন্তু তা সত্ত্বেও সার ঠিকঠাক করে ব্যবহার করে, জমির যে মাটি পরীক্ষা করে, বা ঠিক যে সার, রাসায়নিক সার আমরা ব্যবহার করি সেটা সঠিক পরিমাণে ব্যবহার করে, সঠিক সময়ে ব্যবহার করে, বা সঠিক জায়গায় সে জিনিসটা ব্যবহার করে কিন্তু আমরা ক্ষেতকে বাঁচাতে পারি। কিন্তু তার সত্ত্বেও সারা বছর জমিতে যদি ডাল শস্য চাষ করি, তাহলেও কিন্তু আমরা আমাদের ক্ষেতটাকে অনেকটাই বাঁচাতে পারবো। এই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব যে ডাল শস্য চাষের মাধ্যমে আমরা কিভাবে ক্ষেতটাকে আমাদের বাঁচাবো। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি ডাল শস্য গবেষণা কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর ডক্টর ইন্দ্রাণী দানাকে। ম্যাডাম, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। ধন্যবাদ। যে কথা বলছিলাম যে এখন একটা সরকারি একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে ক্ষেত বাঁচাও অভিযান। এর আগে আরও অনেক অভিযান চলছে, ন্যাচারাল ফার্মিং, প্রাকৃতিক কৃষি, এর মাধ্যমেও আমাদেরকে এখন চাষের দিকে যেতে হবে। এই যে ক্ষেত বাঁচাও অভিযান, এখন কেন এই কথাটার দিকে একটু বেশি আসলে আমাদের ক্ষেত বাঁচাও অভিযান আমাদের দীর্ঘদিন ধরে আমাদের আমরা রাসায়নিক সারের উপরে এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি, শুধু রাসায়নিক সার নয়, ওষুধ এবং কীটনাশক এবং ছত্রাকনাশক, বিভিন্ন রকম ওষুধের উপর আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি। এতে করে চাষি ভাইরা অনেক সময় হয়েছে যে তারা অনেক কিছু না বুঝে, না জেনেও অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে ফেলেছেন, যার ফলে এখন ক্রমশ জমির উর্বরতা শক্তি আমাদের হ্রাস পেয়েছে। এবং অনবরত রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের জমির অম্লত্ব বৃদ্ধি পেয়েছে, জমির যে স্বাভাবিক স্বাস্থ্য, সুস্থতা, সেগুলো সব নষ্ট হয়েছে। তার জন্য আমাদের এই ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ যে ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছেন, এটার লক্ষ্যই হচ্ছে গিয়ে জমির উর্বরতা যাতে ফিরে আসে স্বাভাবিক অবস্থায়, এবং আমরা যাতে চাষ করতে পারি। রাসায়নিক সার এবং ওষুধের উপরে নির্ভরশীলতা যাতে আমাদের একদম
কমাতে পারি, সেটার জন্যই আমাদের এই ক্ষেত বাঁচাও অভিযান। এবং ডাল শস্য মানে ডাল শস্য আমরা জানি যে অন্য কোনো মানে গাছ আর কি, যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেন কিন্তু ফিক্স করতে পারে না, মানে নাইট্রোজেন আহরণ করতে পারে না। একমাত্র ডাল জাতীয় শস্যই মানে তাদের শিকড়ে যে শিম্বজাতীয় গোত্রের মাধ্যমে যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে, আমাদের বায়ুমণ্ডলে প্রচুর নাইট্রোজেন রয়েছে, সেটা কিন্তু ওরা অর্বুদ ফরমেশনের সৃষ্টি করে বায়ুমণ্ডল অর্বুদ তৈরি করে এর মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন করে। এবং কন্টিনিউ আমরা যদি মানে বিভিন্ন শস্যের মধ্যে অন্তর্বর্তী হিসাবে ডাল শস্য চাষ করি, তাতে আমাদের জমিতে নাইট্রোজেন মানে ধারণ ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে। এবং ডাল শস্য চাষের বেশিরভাগ, যেমনি আমাদের মুগ, কলাই এই ধরনের, তারপরে মুসুরি, এদের ক্ষেত্রে যেটা হয়, এদের ক্রপ মানে ফলিয়েজের কভারেজটা এত বেশি থাকে, যার ফলে আমাদের আগাছা ইত্যাদি জমিতে কম গজায়। এবং এইগুলো ডাল শস্য, এগুলো আমাদের মানে তুলে নেওয়ার পরে এগুলো আমরা যদি জমিতে পচতে দিই, তাতেও জমির কিন্তু উর্বরতা শক্তি অনেকটা বৃদ্ধি পায়। এবং এদের তো যেহেতু ওই মানে মাটিতে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ওরা শিকড়ের করতে পারে, তার ফলে আমাদের জমির নাইট্রোজেন ধারণ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়। এই জন্য আমাদের মানে ক্রপের অন্তর্বর্তী মানে যে শস্য পর্যায়ে ডাল অবশ্য রাখা উচিত আর কি। মানে জমির অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের ডাল আমরা চাষ করতেই পারি। এবং আমাদের প্রয়োজন আছে। এবং ডালের শিকড়ও আমাদের এই যেমনি সিরিয়ালস মানে ধান জাতীয় বা এই জাতীয় শস্যের শিকড় অত গভীরে যায় না, কিন্তু ডালের শিকড় অনেক গভীরে যাওয়ার ফলে তাতে করেও মাটির মানে নিচের অনেকটা মানে জমির কম্প্যাক্টনেস, মানে সার দেওয়ার ফলে যে জমি মানে মাটির যে হয়ে গেছে, সেগুলোও অনেকটা মানে উন্নতি হবে আর কি। ক্রমাগত ডাল শস্য যদি আমরা শস্য পর্যায়ে রাখতে থাকি, তাহলে জমির স্বাস্থ্য অবশ্যই উন্নতি হবে। এবং আমরা এমনি স্বাভাবিকভাবেই আমাদের রাজ্য তো বটেই, আমাদের দেশও কিন্তু ডাল উৎপাদনে অনেক পিছিয়ে। আমরা ধান উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ, কিন্তু ডাল উৎপাদনে আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ নই। সেই জন্য বিভিন্ন রকম ডাল যদি শস্য পর্যায়ে রাখা যায়, তাহলে মানে খুবই জমির স্বাস্থ্য এবং সবই ভালো হবে। এবং ভারত সরকারও তো মনে হয় ডাল চাষের একটা চাষ টাকে বাড়ানোর জন্য, এরিয়া বাড়ানোর জন্য অনেক রকমের মানে স্কিম, অনেক ধরনের প্রকল্প নিয়ে এসেছে। যারা মানে ডাল চাষ করব তারা কিন্তু অনেকটাই এর থেকে উপকৃত হতে পারবেন। যখন আমরা হারভেস্ট করব, তুলব, যখন সেই তোলাটা কি আমরা গাছটাকে তুলে নেব, না গাছের যে শিকড়টা সেটা মাটিতে রেখে দেবো? না, গাছটা তুলে নিয়ে মানে এখন যেরকম গাছটা পুরো তুলে নিলে হবে না, মানে আমাদের শিকড়ের উপরটা মানে আমরা জেনারেলি মানে সাধারণভাবে আমরা যদি বিশেষ করে মুগ ডাল বা ডাল এগুলো যদি আমরা মানে শুটিগুলোকে তুলে নিয়ে গাছটা ওখানেই রেখে দিই, তাতে করে মানে জমিতে সার হিসাবে সেটা খুবই ভালো কাজ দেবে। এবং আমাদের আর মানে আলাদা করে নাইট্রোজেন ঘটিত সারের কোনো প্রয়োজন হবে না। আস্তে আস্তে আমাদের নির্ভরতাটা কমতে থাকবে। সারা বছর যদি আমরা একটা চিন্তা ভাবনা করি, তাহলে কি কি ডাল চাষ আমরা করতে পারবো, এটা যদি একটু বলেন। সারা বছর যেমনি ধরুন আমাদের কোন সময়ে কি চাষ করতে পারি? বর্ষার আগে যেমনি আমরা মানে জ্যৈষ্ঠ মাসেও আমরা কিছু মানে কলাইয়ের জাত আছে আমরা লাগাতে পারি আর কি। আবার বর্ষা জাস্ট ভাদ্র মাসে এই সময় আমরা মুগ কলাই দুটোই হয়, বিভিন্ন জাত আছে আর কি। তারপরে শীতকালে আমরা যেমনি ছোলা, মুসুর এগুলো লাগিয়ে থাকি। আবার যেমনি অড়হরটা আমরা মানে শীতকালেও লাগাতে পারি, আবার বর্ষার আগে একটা মানে কম মেয়াদের একটা অড়হর ডাল আছে, সেটাও আমরা মানে বর্ষার আগেও লাগাতে পারি, আবার শীতেও লাগাতে পারি। আবার কিছু যা অড়হর আছে যেগুলো একটু গাছটা বড় হয়, যেটা আমরা সারা বছরই আমাদের কিন্তু ফল দেয়, যেটা আমাদের মানে খরাপ্রবণ এলাকায় আমরা দেখে থাকি, ওখানে মানে পুরুলিয়া, বাঁকুড়ায় সারা বছরই কিন্তু অড়হর গাছ একটু মানে বড় হয়, ওইগুলো কিন্তু
সারা বছরই ফলন পেতে পারি। আমরা যদি ওগুলোকে প্রুনিং করে মানে কেটে রাখি, মানে একবার ইয়ে হয়ে যাওয়ার পরে ওই একই গাছ থেকে কিন্তু বারবার ফল দেয়, এরকমও মানে আছে আর কি। তো এমনি তো শস্য পর্যায়ে আমরা রাখতেই পারি, তাছাড়া এমনি প্রত্যেকটা জমিতে আমার মনে হয় বছরে একবার অন্তত ডাল চাষটা করা উচিত, মানে অল্টারনেটিভ ওয়েতে বা শস্য পর্যায়ে যেটা আমরা বলি পর্যায়ে মানে একদমই মানে ডাল অবশ্যই রাখা উচিত। এবং আমরা যেটা চাষি ভাইদের বলে থাকি আর কি, এতে করে নিজেদের মানে খাদ্য তালিকাতেও ডালটা প্রতিদিন মানে খাওয়া উচিত, যেহেতু এটা মানে আমরা জানি এটা প্রোটিন সমৃদ্ধ খাবার। তো ডাল তার নিজেরও খাদ্যের জন্য ইয়ে হবে এবং জমির স্বাস্থ্য, সর্বোপরি জমির স্বাস্থ্য মানে উন্নতি হবে। এবং চাষের খরচও তো কম, চাষের খরচও কম এবং জল একদম কম লাগে, যার জন্য ডাল চাষ মানে চাষি ভাইদের করা উচিত আর কি। জল একদম এত খরচ কম, বাজারে এর মার্কেট রয়েছে, দামও রয়েছে, তাও কিন্তু আমরা যে কেন এতটা পিছিয়ে রয়েছে আমাদের ডাল চাষের ক্ষেত্রে। আমাদের আসলে ডাল শস্যে পিছিয়ে রয়েছে, আমাদের সবসময় এতদিন ধান চাষ করে আমরা ইয়ে হয়ে গেছি। যেমনি এখন যার জন্য বলা হচ্ছে, যেমনি বিশেষ করে বড় সিজনে যেটা রবি মরশুমে, এটাতে আমার মতে ধান চাষ একদমই করা উচিত না। কারণ এই রবি মরশুমে যখন ধান চাষ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে মাটি মানে নিচ থেকে আমরা জল উত্তোলন করে জল দিই, মানে সেচ দিই, তাতে করে আমাদের যেটা হয়েছে আস্তে আস্তে আমাদের মানে হেভি মেটাল টক্সিসিটি, মাটির নিচ থেকে আর্সেনিক গুলো আপার লেভেলে চলে এসছে। আর্সেনিক, এবং এখন মানে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় এখন আর্সেনিকের দূষণ যুক্ত হয়ে গেছে। সেইগুলোকে যদি ক্রমাগত কমাতে হয়, নিশ্চয়ই এগুলো কমবে। বড় ধানের চাষ মানে মাটির নিচ থেকে জল যদি আমরা উত্তোলন না কমাই, তাহলেই এগুলো কিছুটা কমবে। আর তার জন্য আমরা বোরোতে ডাল চাষ করতে পারি। অবশ্যই এটা একটা খুব ভালো জিনিস যে মানে বোরো চাষের অল্টারনেটিভ হিসেবে আমরা ডাল চাষ করতে পারি, কারণ বোরোতে ফলন ভালো হয়, সবটাই ঠিক আছে, কিন্তু জলের খরচটা অনেক বেশি, জলের খরচটা অনেক বেশি এবং বিভিন্ন জায়গায় মানে ভূগর্ভস্থ জলকে উত্তোলন করার ফলেই তো আমাদের এই আর্সেনিক মানে দেখা দিয়েছে। এইগুলো কমানোর জন্য ডাল শস্য তো অবশ্যই চাষ করা উচিত। আরও একটা বিষয় যে এই যে আর্সেনিক উঠে আসছে, এটাও তো চাষের মধ্যে মানুষের শরীরের মধ্যেও ঢুকছে। তো মানে ধান সবকিছু মানে ধানের দানাতেও চলে আসছে এই আর্সেনিক, আমরা খাদ্যের মানে আমাদের খাদ্যের মধ্যে চলে আসছে। এগুলো তো মানে এই জন্যই আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। যেসব এলাকায় আমাদের মুর্শিদাবাদ জেলার কয়েকটা ব্লকে রয়েছে আর্সেনিকের একটু প্রভাব রয়েছে জলে, নদিয়াতে তো সাংঘাতিক রয়েছে, উত্তর 24 পরগনা, এগুলোতে তো মানে প্রচুর আর্সেনিক রয়েছে। তো একটু সবাইকেই চিন্তা ভাবনা করতে হবে, যেখানে আর্সেনিক প্রবণ এলাকা, সেই সব এলাকায় যতটা জল কম খরচ করে আমরা চাষাবাদ করতে পারি সেই দিকে একটু নজর দিতে হবে। এবং এখন জলসেচেরও তো নানান পদ্ধতি উঠেছে, মানে কতটা কম জল ব্যবহার করে আমরা চাষ করতে পারি সেসব নানান প্রকল্প এসছে, মানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রচুর প্রকল্প আছে, যাতে আমরা খুব কম জল খরচ করে ড্রিপ ইরিগেশন বলুন, ফোয়ারা সেচ বলুন, এই ধরনের নানান সেচ রয়েছে, এর মাধ্যমেও কিন্তু আমরা চাষ করতে পারি। তো এছাড়া আর কীভাবে আমরা ডাল শস্যর মাধ্যমে মাটিকে একটু সুস্থ সবল রাখতে পারি বা মাটির স্বাস্থ্যটা ভালো রাখতে পারি? ডাল শস্যর মাধ্যমে তারপরে যেমনি ডালের মানে মানে সিরিয়ালস মানে ধান বা এই সমস্ত ধান শিকড় খুব শক্ত হয়, বা পাতাও খুব মানে ওতে আপনার মানে সিলিকন থাকার জন্য মানে এতে পচতে সময় লাগে, কিন্তু ডাল গাছের পাতা মানে সহজে পচে যায়। এই জন্য মানে জমিতে আমাদের অর্গানিক কার্বন
কার্বনটা মানে যুক্ত অনেকটাই হয়। যুক্ত হয়, শুধু নাইট্রোজেন নয়, মানে জমি ডাল শুটিগুলো যদি তুলে নেওয়ার পরে জমিতে মিশিয়ে দেওয়া হয়, এটা জমিতে যদি স্বাভাবিকভাবে পচতে দেওয়া হয়, তাহলে জমির যে মানে জৈব কার্বন সেটার পরিমাণও অনেক বৃদ্ধি পায়, যেগুলো মানে আমাদের জমিতে সবই কমে গেছে রাসায়নিক সার ব্যবহারের ফলে। কার্বনের পরিমাণও খুব কমে গেছে। ডালের গাছ যেহেতু নরম, সেগুলো সহজেই কম্পোস্ট হিসাব মানে সহজেই পচে যায় এবং জৈব কার্বন বৃদ্ধি পায় আর কি। এইগুলো তো আমরা মানে শুধু নাইট্রোজেন নয়, মানে কার্বনও বৃদ্ধি পাবে আর কি। তো এটা তো আমরা করতেই পারি আর কি। এমনি সহনশীল জাত বলে কিছু নতুন কোনো জাত এসছে সহনশীল জাত বলতে আমাদের সহনশীল সেভাবে তো নয়, কিন্তু মুগের যেমনি আমাদের নতুন 24 সালে আমাদের মানে ডাল তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে বেরিয়েছে মুগের জাত অঙ্কুশ, এটার 60-65 দিনের ভ্যারাইটি। এতে করে মানে একটু তাড়াতাড়ি উঠে যায় এবং আগের যে জাত ছিল সোনালী বা পান্না, এগুলোর থেকে একটু মানে ফলন কম হলেও যেহেতু স্বল্প মেয়াদি, এরপরে পরবর্তী মানে তাড়াতাড়ি উঠলে পরে আর একটা শস্য লাগানোর আর একটা সুযোগ থাকে আর কি। তো এগুলো আমাদের এসছে। তারপরে মটরে যেমনি আপনার অনিন্দ বলে একটা জাত এসছে। এগুলো মানে আমাদের মানে নতুন উদ্ভাবিত জাত এবং এগুলো লাগানো যেতে পারে আমাদের জেলায়, এইসব জাতগুলো লাগানো যেতে পারে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা ডাল শস্য চাষের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ক্ষেতকে বাঁচাবো, বিশেষ করে আমাদের ক্ষেতের যে উর্বরতা শক্তি সেটাকে কিভাবে আমরা বাড়াবো সেই বিষয়ে আলোচনা করলাম। এর বাইরেও যদি আপনাদের আরও বিশেষভাবে জানতে হয়, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের কৃষি আধিকারিক যারা রয়েছে সেখানে গিয়ে আপনারা আলোচনা করতে পারেন, কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়ে আপনারা আলোচনা করতে পারেন, এবং সর্বোপরি বহরমপুর শহরে যে ডাল শস্য গবেষণা কেন্দ্র আছে সেখানেও এসে আপনারা এই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে আপনারা আলোচনা করতে পারেন। তো এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম ডাল শস্য গবেষণা কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর ডক্টর ইন্দ্রাণী দানাকে। ইন্দ্রাণীদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদ এবং শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভিন। সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। জানা না মন খালে বিলে থাকে নামি জলে শুকালে, কি হবে আর বাঁধাল দিলে? মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বেজে
ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন ফরিদা পারভিন। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি ভরতপুর 1 নম্বর ব্লকের গুন্দুরিয়া গ্রামে। আর এই গ্রামে এসে আমরা মুখোমুখি হয়েছি দুজন মাছ চাষির, যেনারা মাছ চাষ করে তাদের সংসার প্রতিপালন করেন। তো আসুন একটু পরিচয় করে নিই। কী নাম আপনার? আমার নাম স্বপন মণ্ডল। স্বপন মণ্ডল। আপনার? চানবদন পাল। আপনাদের বাড়ি কোথায়? এই গুন্দুরিয়া। মানে এই গ্রামেই বাড়ি? এই গ্রামে বাড়ি। হ্যাঁ, গ্রামেই বাড়ি। আপনাদের বয়স কত এখন? আমার 40 বছর। 40। আমার 48। 48। আপনাদের সংসারে কে কে আছে? আমার সংসার, আমি, আমার স্ত্রী, আমার একটা ছেলে, আমার বৃদ্ধ মা বাবা। আচ্ছা, তার মানে 5 জনের সংসার। আচ্ছা, আপনার? আমাদেরও 5 জনের সংসার। 5 জনের সংসার। তার মানে আপনাদের সংসার তো 5 জনের সংসার, মানে বেশ একটা বড় সংসার। তো এই মাছ চাষের ওপরই কি আপনাদের নির্ভর, না অন্যান্য চাষ? আমার সাথে জমি জায়গা আমার সাথে জমি জায়গা সেরকম নাই। আমি 1-2 বিঘে জমি ভাগে করি, অপরের জমি। মানে চাষ করেন? চাষ ভাগে করি। আর মাছ চাষ করেন? আর মেন চাষ হলো আমার মাছের। মেন চাষ হলো মাছের। হ্যাঁ। কতটা জলাতে করেন? মাছ একটা আছে 2 বিঘে জলা, একটা আছে ওই 2.5 বিঘে মতো হবে, আর একটা 1 বিঘে মতো হবে। এটা কি আপনি কি নিজে করেন, না এটা ভাগে? দুটো একা করি, একটা যৌথ করি। একটা যৌথ করেন আর দুটো নিজে করি। নিজে করেন। আপনি কতটা জমিতে করেন জলাতে? একটা 2 বিঘে জায়গার, একটা 1 বিঘে জায়গা। মানে 3 বিঘে জলাতে চাষ করেন, মাছ চাষ করেন। মাছ চাষ করে। কি ধরনের মাছ চাষ করেন? এই পোনা, এই রুই, মিরকি, কাল্লা, এসব। হ্যাঁ, না কি ধরনের বলতে এই সাইজ। হ্যাঁ, কোন সাইজে? ওই ধানি পোনা নিয়ে আসি, বড় করি। ধানি নিয়ে আসেন, নিয়ে এসে পুকুরে ফেলে তারপরে সেটাকে হেফাজত করে খাওয়া দিয়ে বড় করে, তারপর কতটা বড় করেন? 500-700, 1 কেজি। আচ্ছা, বেশি বড় করে তো মানে 7-8 মাস রেখে মোটামুটি তারপরে বৈশাখ মাসে ফেলি। ওই আপনার ওই আশ্বিন কার্তিক মাস থেকে মারতে লাগি। আচ্ছা, আপনি কি করেন? আমি স্যার এই জ্যৈষ্ঠ মাসে মাছ ফেলেছি সব, মানে 14 মাস পর্যন্ত বৈশাখ মাসে মাছ সব তুলে নিই। আবার আমরা এই জ্যৈষ্ঠ মাসে মাছ ফেলবো, সেই মাছটা আমরা কালী পুজোর দিন থেকে তুলতাম, ভাই ফোটার দিন থেকে। আমরা 250, 300, 400 যা হবে আমি বেঁচে দিই। আবার বড় করতে থাকি, না একবারে নয়, তুলতেই থাকি, ফেলতে থাকি, তুলতে থাকি, ফেলতে থাকি। আমাদের ওরা শেষ হয় না। 2 বছর পর আবার ওই পুকুরটাকে আমরা মেরে দিই। আচ্ছা, মেরে আবার নতুন করে মানে সংস্কার করে পরিচর্যা করে আবার নতুন জল ঢুকিয়ে তারপরে আবার চাষ করেন, তাই তো? তো 3 বছরে কবার মাছ চাষ করেন, মানে তুলে? বছরে আমরা মাছ তুলতেই থাকি। আমাদের পাড়াগ্রাম তো, পাড়াগ্রামে আমরা কোনো না কোনো অপশন লেগে আসা, পুজো পার্বণ লেগে আসা তুলতে হয় ভাগের পুকুর। আমরা সব তুলে বিক্রি করে, আমরা তুলে বিচি দিই, আবার ফেলে দিই, তুলে বিচি দিই, আবার ফেলে দিই। পুকুরে মাছ আমরা কোনো কিছু ছাড়ান করি না। তার মানে ছাড়ান করলে আমার সংসার চলবে না, মাছ ছাড়ান করলে সংসার চলবে না, আমার ওইটার উপরে নির্ভর করে। তখন আমি 5 টাকার মাছ বেরিয়ে 5 টাকার মাছ ফেললে আমার সেখানে 20 টাকা আসে। 20 টাকা পুকুরকে ভাগ দিয়েও আমার সেখানে তো 10 টাকা থাকে, 5 টাকা বাদ দিয়েও। এটা তো একটা বেশ ভালো পদ্ধতি, যে কিছুটা মাছ তুলে বিক্রি করে দিলাম, আবার কিছুটা ফেললাম, একটা রোলিং থাকছে। আচ্ছা, একটা কথা আমি একটু জিজ্ঞাসা করি, এই যে মাছ চাষ করছেন, এই মাছ চাষ তো করতে গেলে একটা প্রশিক্ষণের দরকার।
এই প্রশিক্ষণ কি আপনারা নিয়েছেন? প্রশিক্ষণ আমরা প্রথমে নিয়েছিলাম বাজাজ শক্তিপুরে একজন আছে, কি হাজরা নাম, ওর কাছে প্রথমে আমরা নিয়েছিলাম। সরকারি কোনো প্রশিক্ষণ? তারপরে ব্লকে আমরা নিয়েছিলাম, আমাদের ভরতপুর ব্লকে, ওখানে মাছের চারাও দিয়েছিল, আমাদের ওখানে এসেও ছিল, আমরা পুকুর দেখিয়েছে। ওরা যা কিছু বলেছে সেই পদ্ধতিটা আমরা করি, কিন্তু ওরা যেসব বলেছে যে মোটামুটি ধরেন এই খাবার দিলে কিউরিং টিউরিং অত ব্যবহার কিছু না করে এ খোল, ময়দা, তেল, চারা পোনা যখন নিই, তারপর গোবর আর গুঁড়ো আর খোল নিয়ে এসে আমরা এইসবগুলো করি। আমরা বড় বড় এইসব ওষুধগুলো আমরা যেসব দামি দামি ওষুধ কিউরিং ফিউরিং হলে অত কিনতে পারি না, আমরা ব্লক থেকে যেগুলো দেয় সেগুলো আমরা বেশ ব্যবহার করি। আমরা কিছু পাউডার টাউডার দেয়, ওগুলো আমরা জলে দিয়ে দিই। তাদের মাছের আমরা যখন ঘা হয় তখন আমরা ব্লকে যোগাযোগ করি। ব্লকে আমাদের এখানে একটা তেল জাতীয় পারফিউম জাতীয় দেয়, আমাদের এটা গুলে সাবানের মতো, সাবানের ফানের মতো হয়, সেইটা আমাদের ইয়ে হয়, ছিটিয়ে দিই, মাছের ঘাটা ভালো হয়ে যায়। আর ওই জিওলাইট বলে একটা পাউডারের জল যখন গ্যাস হয়ে যায় ওটা আমরা বাড়ি থেকে কিনি, ওটা দিতে পারি না। গ্রামের পুকুর তো চুনটা দেওয়া হয় না, চুনটা ব্যবহার করলে ওপরে ফ্যানটা দাঁড়িয়ে যায়, আর জিওলাইট ব্যবহার করলে ফ্যানটা দাঁড়ায় না। আচ্ছা, চুন দিলে ওপরে একটা স্তরের মতো দাঁড়িয়ে যায় পুরো, আর ওই জিওলাইট ব্যবহার করলে ওই স্তরটা দাঁড়ায় না। আমাদের মেন পদ্ধতি সারে ব্লকে, আমরা যা কিছু হয় ব্লকেই যোগাযোগ করে, আমরা ওষুধ সেরকম কিনি না, আমাদের ওষুধ কিনতে গেলে একটু লাভটা কম দেখাবে, আর ওই ওষুধে আমরা কাজ হয়। তার মানে আপনারা যে মাছ চাষটা করছেন সেটা মানে প্রশিক্ষণ নিয়ে তারপরে মাছ চাষ করছেন, মানে বলতে পারি যে আমরা বিজ্ঞানসম্মত উপায় আপনারা মাছ চাষ করছি। হ্যাঁ, পরিচর্যাটা কি করেন, কিভাবে পরিচর্যা করেন? ওইটা না, প্রথমে আমরা চুন দিই, মোরা পুকুরে চুন দিই, সেই জলটাকে আমরা টেস্ট করি যে জলের টেম্পারটা কেমন হলো। টেম্পারটা যখন কমে যায় তখন আমরা ওই পুকুরে মাছটা দিয়ে দিই। মাছটা দেওয়ার পর ওই 15-20 দিন মতো আমরা ইয়ে করি, ওই সরষের তেল, ঘানি খোল যদি পাই তাহলে দিই না, আর না ছাড়া সরষের তেল, আটা বা বেসন, আর ওই আপনার ওই কিছু আপনার খোল, 1 নম্বর খোল যেটা কিনতে পাওয়া যায়, ওটাকে ভিজিয়ে আমরা গুলিয়ে দিই, পুকুরে ধারে ধারে ছড়িয়ে দিই। ওটা দিন হয়তো মাসে 2-3 বার দিই, ছাপ পোনা ধানিটা যখন দিই। তারপর ওইটা যখন একটু বড় হয়ে যায় 15-20 দিন পর আমরা একটা জাল দিই, ছোটো জাল, মাছটাকে দেখি কেমন জমলো। মাছটা যদি জমে যায় মাছটা ওইভাবে আবার দিতে থাকি, আবার দিতে আবার কিছু যখন বড় হয়ে যায় তখন স্যার আমরা গুঁড়ো, ঘানি খোল 25-27 টাকা কেজি কিনে আনি, আর ওই গোবর মাখিয়ে ওটাকে আমরা ছিটে মারি আবার। তারপর আস্তে আস্তে ওইটা দিতেই থাকি, যখন দেখি যে জালও মারতে থাকি, 15-20 দিন অন্তর জাল দিতে থাকি। এটাই হচ্ছে সব থেকে ভালো, এই যে 15-20 দিন অন্তর আপনি জাল দিতেই হয়, কারণ এটাতে মাছের রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এই মাছটা ধরে আমরা দেখি উপরে কোনো লাল টাল হলো কি না, যদি লাল হয় তাহলে আমরা ঘা হয়ে গিয়েছে, তার পদ্ধতি নিয়ে আমরা। এছাড়াও যে মাছটা ছোটাছুটি করছে এটাও একটা মাছের তারান খাচ্ছে মাছে। তাছাড়া তো মাছ এমনি তো শান্তভাবেই থেকে যায় না, একটু ছোটাছুটি করতে পারলে তার খিদে পাবে, খাবে এবং তাড়াতাড়ি মাছটা বড়ও হবে। তো এই ভাগ চাষের জন্য মানে কিভাবে আপনাদেরকে টাকাটা দিতে হয়? আমাদের টাকা নেয় না, তাহলে আমরা মাছ ধরি, 1 কুইন্টাল মাছ হাফ 50 করে ওদের, 50 করে আমাদের। আচ্ছা, খরচা সব আপনার? হ্যাঁ, খরচা সব আমার। আপনার শুধু যখন মাছ ধরবেন তখন ওদেরকে অর্ধেক দিতে হবে, পুকুরওয়ালাকে অর্ধেক, আমাদের অর্ধেক, আপনাদের তাও আমার লাভ থাকে, তাতেও আপনার লাভ। আমি যেদিনকে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ধরি, ওদেরকে হাফ দিয়ে দিই, আমার 1 কুইন্টাল 20-25 কেজি থাকে, আমি সঙ্গে সঙ্গে টোটো ভাড়া ভ্যান ভাড়া করে বাজার নিয়ে চলে যাই। তা আমি যদি 8,000 টাকা কুইন্টাল পাই, আমার 12,000 টাকা থেকে যায়, বা 125 কেজি হইলে আমার 10,000 হয়ে যায়। 8,000 যদি কুইন্টাল পাই তাহলে মাছ আমি যদি ওই বছরে 4 বার তুলতে পারি তাহলে আমার 40,000 হয়ে গেল, তাহলে 3টে পুকুরে তুলতে হলে 1,20,000 হয়ে গেল, আর খরচা তো সামথিং সেরকম কিছুই নয়। ঠিক আছে, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা স্বপন মণ্ডল এবং চাঁদ বদন পালের যে মাছ চাষ, সেই মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে, কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।